সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর ক্লাস 9 এবং 10 এর চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, পেজ নম্বর হচ্ছে 20, ম্যাথ নম্বর হচ্ছে 22। এই অঙ্কটি করে দেখাবো। এটি একটি সৃজনশীল অর্থাৎ সিকিউ। তাহলে দেখো এই ক্রিয়েটিভ কোশ্চেনটি নম্বর ক। এখানে দেখো √5 এবং 4 দুইটি বাস্তব সংখ্যা। নম্বর ক কি দেওয়া আছে সেটা দেখো। নম্বর ক, কোনটি মূলদ এবং কোনটি অমূলদ নির্দেশ করো। অর্থাৎ √5 এবং 4 এর মধ্যে কোনটি অমূলদ কোনটি মূলদ সেটা আমরা নির্দেশ করব। তাহলে লিখি আমরা নম্বর ক। দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, প্রদত্ত সংখ্যা দুইটি দেওয়া আছে। প্রদত্ত সংখ্যা দুইটি কি, √5 এবং 4। দেখো প্রথমে আমরা এই মূলদ কি সেটা বুঝে নেই। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। কিউ ইকুয়াল P/Q। যেহেতু এটি আমরা সেট হিসেবে নির্দেশ করব, সুতরাং মূলদ সংখ্যা হচ্ছে কিউ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট P/Q, P, Q এপসিলন বা বিলংস টু জেড এবং কিউ ইজ নট ইকুয়াল 0। দেখো এখানে বলেছি PQ পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ ইজ নট ইকুয়াল 0। এখানে P/Q অর্থাৎ P এর মান পূর্ণ সংখ্যা হবে। মনে করি P এর মান 3, কিউর মান কি হবে, 0 থেকে বড় হবে। কিউর মান কখনো 0 হবে না, অর্থাৎ শুধু 1 ধরলেও ইকুয়াল 3 হয়। এই 3 একটি মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা ডেফিনিশন হচ্ছে তাহলে, সুতরাং মূলদ সংখ্যা কি, সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ P/Q আকারে প্রকাশ করা যায় যে সংখ্যাগুলো সেটাকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ সকল ভগ্নাংশ এবং প্রকৃত এবং পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। সুতরাং আমরা বলতে পারি সকল ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা এটা থেকে আমরা প্রাপ্ত হয়েছি। এরপর দেখো অমূলদ কি, অমূলদ সংখ্যা। এখানে মূলদ সংখ্যাকে কিউ দ্বারা, সুতরাং অমূলদ সংখ্যাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। কিউ প্রাইম ইকুয়াল P/Q, যেখানে P, Q এপসিলন জেড, কিউ ইজ নট ইকুয়াল 0 এবং কিউ গ্রেটার দেন 1। অর্থাৎ P/Q করে প্রকাশ করা যায় না। যে সকল সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় না এখানে প্রকাশ করা যায়। সুতরাং এটি অনুপাতে, সকল মূলদ সংখ্যা হচ্ছে কে অনুপাতে নির্ণয় করা যায়, কিন্তু এখানে অনুপাতে নির্ণয় করা যায় না। অর্থাৎ যে সকল সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায় না, এখানে P এবং Q পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ ইজ নট ইকুয়াল 0 বা কিউর মান 1 থেকে বড়, সেগুলো অমূলদ সংখ্যা। সুতরাং পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত 1 একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 1² ইকুয়াল 1 × 1 লিখতে পারি এখানে। সুতরাং এই 1 সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তদ্রূপ 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, 9, 16 এভাবে যে সকল সংখ্যাগুলোর গুণ্য গুণক, অর্থাৎ যদি আমরা গুণনীয়ক বা উৎপাদক নির্ণয় করি, দুইটি গুণনীয়ক বা উৎপাদক আকারে প্রকাশ করি বা গুণ্যগুণক নির্ণয় করি, তখন গুণগুণক যদি সমান হয় তখন সেই সকল সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদ কি বুঝতে পেরেছি। এখন দেখো এখানে দেওয়া আছে √5। এখন √5 কি মূলদ না অমূলদ, এটি √5 মূলদ না অমূলদ সেটা আমরা নির্ণয় করব। দেখো এটি পূর্ণবর্গ নয়, 5 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। লিখি এখানে 5 সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা। তাহলে 4 কি, দেখো, এবং 4 ইকুয়াল আমরা 4/1 লিখতে পারি, যা P/Q আকারে লেখা যায়। সুতরাং 4 একটি মূলদ সংখ্যা, ইকুয়াল আমরা কিউ লিখতে পারি। সুতরাং 4 একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি 4 একটা মূলদ সংখ্যা, অর্থাৎ P/Q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ 4/1, সুতরাং 4 একটি মূলদ সংখ্যা। আর এখানে 5 সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়, যেমন 1, 4 এই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং 5 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, বিধায় এটি অমূলদ সংখ্যা। এরপর দেখো নম্বর খ, লিখি দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে, √5 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। দেওয়া আছে √5 এবং 4 দুইটি সংখ্যা। আমরা জানি সাধারণত 5 এর বর্গমূল করলে
2 কিছু আসবে, মানে 2 এর কারণ হচ্ছে দেখো এখানে 4 পূর্ণবর্গ সংখ্যা তার চেয়ে একটু বেশি, অর্থাৎ এই 4 ইকুয়াল আমরা লিখতে পারি 2 স্কয়ার। এখন যদি এখানে বর্গমূল করা হয় এখানে বর্গমূল হবে, অর্থাৎ 2 হবে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে দশমিক বিন্দুর পূর্বের সংখ্যা হচ্ছে 2। এখানে √5 ইকুয়াল 2 আমরা ক্যালকুলেটর ব্যবহার করি 2.23606, 2.23606 ... এটা আমরা লিখলাম। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা √5 এর মান বের করেছি। এবং অন্য একটি সংখ্যা হচ্ছে এটা এর মধ্যে বলেছে, অর্থাৎ মধ্যে বলতে বোঝায় এর চেয়ে বড় এবং এর চেয়ে ছোট সংখ্যা, অর্থাৎ √5 এর চেয়ে একটা বড় মনে করব এবং 4 এর চেয়ে ছোট মনে করব। এরূপ দুইটি আমরা অমূল্য সংখ্যা মনে করব। তাহলে এখানে √5 ইকুয়াল এত, তাহলে লিখি মনে করি a ইকুয়াল এর চেয়ে বড় মনে করতে হবে, অর্থাৎ আবার এই 4 এর চেয়ে ছোট মনে করতে হবে। যদি আমরা এভাবে লিখি 2.4004 ... এবং b ইকুয়াল 2.5005005005 এভাবে এরূপ দুইটি অমূল্য সংখ্যা মনে করি। এত এবং এত ... দুইটি অমূল্য সংখ্যা লিখি, দুইটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা দুইটি অমূল্য সংখ্যা মনে করলাম a ও b। অতএব √5 এর চেয়ে a বড়। দেখো √5 এর মান পেয়েছি, এটা √5 এর চেয়ে a ধরেছে, সুতরাং √5 এর চেয়ে a বড়, আবার এর চেয়ে এই 4 বড়, এবং √5 এর চেয়ে b বড়, b এর চেয়ে 4 বড়। অর্থাৎ আমরা √5 <a 4 এবং √5 b 4। অতএব √5 <a b 4। অর্থাৎ এখানে √5 এর চেয়ে a বড়, এর চেয়ে b বড়। দেখো এখানে 40, এখানে 50 ধরা হলো, আবার b এর চেয়ে 4 বড়। তাহলে লিখতে পারি স্পষ্টত a ও b এতর মধ্যে অবস্থিত, a ও b √5 এবং 4 এর মধ্যে অবস্থিত দুইটি অমূলদ সংখ্যা। এরূপে অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়। এইরূপে অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়। এরপর দেখো নম্বর গ। দেখো নম্বর গ লিখি। দেওয়া আছে কি এখানে √5 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করব। √5 একটি অমূলদ সংখ্যা, এটা দেওয়া আছে। দেখো এটা আমরা অমূলদ সংখ্যা যখন প্রমাণ করতে চাইব, এখানে দেখতে পাচ্ছি আমরা রুট আছে, অর্থাৎ 5 এর বর্গমূল করা। এই বর্গমূল এর বিপরীত হচ্ছে বর্গ, অর্থাৎ এই বর্গমূলকে বাদ দিতে হলে আমাদের বর্গ করতে হয়, বর্গমূলকে বাদ দিতে হলে বর্গ করতে হয়। বর্গ করলে কি হবে? এখানে 5 হবে। দেখো এই 5 সংখ্যাটি আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা 4 এর চেয়ে এই 5 বড়, আবার এই 5 এর চেয়ে পূর্ণবর্গ সংখ্যা 9 এটা বড়। 4 এর চেয়ে 5 বড়, 5 এর চেয়ে পূর্ণবর্গ সংখ্যা 9 বড়। এখন যদি আমরা এখানে বর্গমূল করি তাহলে কি হয়? এখানে 2 হবে, এখানে √5 এটা পেলাম, এখানে লেস দেন, এখানে 3, অর্থাৎ 2 এবং 3 আমরা পেয়েছি দুইটি সংখ্যা 2 আর 3, যে সংখ্যা দুইটির মাঝে অন্য কোনো সংখ্যা নেই। এর কারণ হচ্ছে আমরা জানি 0 1 2 3 4 5 ... এভাবে এই যে স্বাভাবিক সংখ্যাগুলো বা এই যে পূর্ণ সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা। 0 ব্যতীত সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 0 ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই যে স্বাভাবিক সংখ্যা 1 এর পর 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এখানে দেখো 2 এর পরে 3, কিন্তু এখানে এই যে 2 এর পরে 3 এবং 2 3 এর মাঝে অন্য কোনো সংখ্যা নেই, অর্থাৎ √5 এরূপ কোনো সংখ্যা আমরা পাচ্ছি না। সুতরাং এই √5 স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যাও নয়, কারণ পূর্ণ সংখ্যা ইকুয়াল আমরা জানি পূর্ণ সংখ্যার সেট হচ্ছে z। এটাকে আমরা সাধারণত 0 ± 1 ± 2 ... অর্থাৎ সকল
শূন্য সহ বা জিরো সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। সুতরাং এই পূর্ণ সংখ্যা দেখো 2 এর পরে +-3, এই 2 এবং +-3 মাঝে এরূপ √5 এরূপ কোনো সংখ্যা নেই যা পূর্ণ সংখ্যা হবে। সুতরাং √5 পূর্ণ সংখ্যা আমরা বা স্বাভাবিক সংখ্যা আমরা প্রমাণ করতে পারিনি। তাহলে √5 আমরা মূলদ সংখ্যা প্রমাণ করব। অর্থাৎ মূলদ সংখ্যা কি ছিল? কিউ ছিল। কিউ ইকুয়াল আমরা p/q এভাবে লিখতে পারি, যেখানে pq হচ্ছে এই p এবং q হচ্ছে এর মধ্যে এক ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই। আবার যেখানে p, q এপসিলন জেড অর্থাৎ p এবং q এর মান পূর্ণ সংখ্যা হবে, কিন্তু q ইজ নট ইকুয়াল 0 অর্থাৎ q এর মান কখনো শূন্য হবে না। তাহলে এই সকল সংখ্যাকে অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, সকল ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। আবার মূলদ সংখ্যাকে দুইটি অনুপাতে প্রকাশ করা যায়। p/q যেহেতু অর্থাৎ p এর মান যদি আমরা 2 ধরি, q এর মান 1 ধরি, তাহলে 2:1 এভাবে অনুপাত আকারেও প্রকাশ করা যাবে। সুতরাং আমরা এটা বুঝতে পেরেছি যে সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশই হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। কিন্তু যেখানে p, q এপসিলন জেড কিন্তু q ইজ নট ইকুয়াল 0 অর্থাৎ q এর মান কখনো শূন্য হবে না। তাহলে আমরা মূলদ সংখ্যা প্রমাণ করতে পারিনি, সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা প্রমাণ করতে হলে আমরা এখন উভয় পক্ষে বর্গ করব, তারপর করব। তাহলে দেখো কিভাবে করতে হবে। লিখি, আমরা জানি কি দেখো, আমরা জানি 4 এর চেয়ে √5 বড়, অর্থাৎ 4 এর চেয়ে এই √5 রুট যদি বাদ দেই তাহলে 4 এর চেয়ে 5 বড়, 5 এর চেয়ে 9 বড়। এখন আমরা যদি এটা বর্গমূল করি তাহলে কি হবে? এভাবে বর্গমূল করি, আমরা বর্গমূল করে দেখাচ্ছি। এরপর কি হয় দেখো, এখানে 2, এখানে √5, এখানে 3 হলো। দেখো এখানে আমরা কি পেয়েছি? 2 থেকে √5 বড়, 3 থেকে আবার ছোট। তাহলে লিখতে পারি আমরা এখানে √5 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। সুতরাং √5 পূর্ণ সংখ্যা নয়। তাহলে লিখি, সুতরাং √5 পূর্ণ সংখ্যা নয়। যেহেতু z ইকুয়াল 0 +-1 +-2 +-, অর্থাৎ 0, +-1 +-2 +-3 ... এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। দেখো আমরা যখন পূর্ণ সংখ্যা প্রমাণ করতে পারিনি, আবার এই অংশটুকু আমরা এভাবেও প্রমাণ করতে পারি। দেখো এখানে আমরা 1কে বর্গ করি, আমরা জানি এভাবে না লিখে এরপর হতে আমরা এভাবে লিখতে পারি। 1কে বর্গ করি 1 হবে, 2কে বর্গ করি 4 হবে, 3কে বর্গ করি 9 হবে এবং √5কে বর্গ করি 5 হবে। এখানে দেখো 1 এর পরে 2, 2 এর পরে 3 এই সংখ্যাগুলো, 1 এর পর 2, 2 এর পরে 3। এখন 1 আমরা জানি সাধারণত 1 এর পর 2 হয়, 2 এর পরে 3 হয়, 3 এর পরে 4 হয়, এভাবে সংখ্যাগুলো হয়। দেখো এখানে 2 এবং 3 আমরা যে সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা ধরেছি, কারণ এই -2 +- যদি আমরা এভাবে +-2কে স্কোয়ার করতাম তাহলেও 4 হতো, কারণ -k² অর্থাৎ হচ্ছে এই যে মাইনাস সাইনটি, অর্থাৎ এই যে ভিত্তিটি, এটি পাওয়ার হচ্ছে, এই পাওয়ার এখানে যা থাকবে সেই এবার এটা গুণ হবে, অর্থাৎ মাইনাস ইন্টু মাইনাস হবে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হবে। এখানে দেখো এই যে বর্গমূল, এখানে বর্গ আছে, বর্গ বাদ যাওয়ার পরে 5 হলো। এখানে 1 এর পরে 2, 2 এর পরে 3 এই সংখ্যাগুলো, 1 এর পর 2, 2 এর পরে 3, 3 এর পরে 4 এইভাবে সংখ্যাগুলো আসলো। 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পরে 4 এভাবে সংখ্যাগুলো আসে। অর্থাৎ 2 এর পরে 3 কিন্তু 5, 2কে যখন বর্গ করেছি 4 হয়েছে, 3কে বর্গ করলাম 9 হলো, √5 বর্গ করেছি, √5কে বর্গ করেছি 5 হলো। অর্থাৎ 2 থেকে এটা বড়, আবার 3 থেকে ছোট। 2 মান হচ্ছে যেহেতু এটা, তাহলে এরপর আমরা লিখব এখানে √5 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, সুতরাং √5 পূর্ণ সংখ্যা নয়। যেহেতু আমরা এখানে প্রত্যেকটা আমরা এভাবে +-1 দিয়ে স্কোয়ার করতে পারি
এখানে প্লাস মাইনাস 1 দিয়ে আমরা স্কয়ার করতে পারি, এখানে প্লাস মাইনাস 1 দিয়ে স্কয়ার করতে পারি। সুতরাং বলতে পারবো আমরা √5 পূর্ণ সংখ্যা নয়। এরপর হচ্ছে এটুকু না লিখেও এভাবে আমরা করতে পারি, অর্থাৎ বিকল্পভাবে। দেখো, যখন আমরা পূর্ণ সংখ্যা প্রমাণ করতে পারিনি, তাহলে এখন মূলদ সংখ্যা প্রমাণ করতে চেষ্টা করব। তাহলে লিখি, মনে করি √5 একটি মূলদ সংখ্যা। ফলে কি হবে, √5 ইকুয়াল p/q, যেহেতু মূলদ সংখ্যার সেট ইতিপূর্বে বলেছি p/q, বা উভয় পক্ষকে বর্গ করি। দেখো, ফলে √5 ইকুয়াল p/q, এখানে p ও q স্বাভাবিক সংখ্যা, pqর মধ্যে এক ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই। p স্বাভাবিক সংখ্যা, p ও q এর মধ্যে 1 ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই, pq সহমৌলিক। সুতরাং এক ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই, এক ভিন্ন অন্য কোনো যদি উৎপাদক না থাকে pq সহমৌলিক। সুতরাং pq সহমৌলিক, সুতরাং p ও q সহমৌলিক। যেহেতু q ইকুয়াল, আমরা মূলের সংখ্যার সেট কি জানি, q ইকুয়াল p/q, এখানে সেকেন্ড ব্র্যাকেট, যেখানে p, q এপসিলন z, কিন্তু q ইজ নট ইকুয়াল 0। অর্থাৎ আমরা এই যে শর্ত অনুসারে এটা লিখেছি। দেখো, pq, এখানে p/q যেখানে আছে p, q এপসিলন বা বিলংস টু z, অর্থাৎ p এবং q পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু q ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ q এর মান কখনো শূন্য হবে না। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করি, √5কে বর্গ হলে 5 হবে, ইকুয়াল p² হলো। এখানে বর্গ করেছি, এখানে লিখে দিই বর্গ করে, আমরা বর্গ করেছি। এখন কি করব, উভয় পক্ষকে q দ্বারা গুণ করব। q দ্বারা গুণ করি, তাহলে কি হবে, 5q ইকুয়াল p²/q, এখানে লিখে দেই q দ্বারা গুণ করে সংক্ষিপ্ত লিখলাম, q দ্বারা গুণ করে। দেখো, এখানে কিউর মান কখনো শূন্য হবে না, সেটা বলেছি, কিউর মান কখনো শূন্য হবে না। এখানে আমরা বলতে পারি, এখানে কিউর মান যদি শূন্য না হয়, অর্থাৎ 1 2 3 4 এগুলো হবে, 1 হলে 5 হবে, অর্থাৎ 5-এর সাথে 1 গুণ হলে 5 হয়। সুতরাং এটা কি হয়, পূর্ণ সংখ্যা হয়। তাহলে লিখতে পারি এখানে 5q একটি পূর্ণ সংখ্যা। তাহলে লিখি স্পষ্টত 5q পূর্ণ সংখ্যা। এখানে 5q হচ্ছে পূর্ণ সংখ্যা। এর কারণ কি, যেহেতু q ইজ নট ইকুয়াল 0, 5q পূর্ণ সংখ্যা বলেছি, এটা পূর্ণ সংখ্যা হলো। তাহলে p² q এটি কি, এবং p² ও q এর মধ্যে এক ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই, এর মধ্যে 1 ভিন্ন অন্য কোনো উৎপাদক নেই। p² ও q সহমৌলিক, সুতরাং p² ও q সহমৌলিক। দেখো, p² ও q হচ্ছে সহমৌলিক, তাহলে p²/q, যেহেতু কিউর মান 1 2 3 4 এগুলো হলে p²/q একটি ভগ্নাংশ হয়, সুতরাং p²/q একটি ভগ্নাংশ। দেখো, p²/q যদি একটি ভগ্নাংশ হয়, তাহলে এখানে 5q ইজ নট ইকুয়াল p²/q হবে। 5q ইকুয়াল p²/q আকারে লেখা যায় না, এই জন্য 5q ইজ নট ইকুয়াল p²/q এটা লিখেছি। অতএব এখানে √5, অর্থাৎ এখানে যে লিখেছি √5 ইকুয়াল p/q আকারে লেখা যাবে না, √5 ইকুয়াল p/q আকারে লেখা যাবে না, বা লেখা যায় না। সুতরাং √5 একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত। PROVED প্রুফ লিখে রাখি। আশা করছি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।